বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল জয়নুল আবেদিনের সঙ্গে। আপনাকে যে আরেকটু বিষয় একটু জানতে চাচ্ছি এই প্রসঙ্গেই, সেটা হচ্ছে এই যে 3 মাসেরও বেশি সময়ের আন্দোলন করলো বিএনপি, তাতে শত শত মানুষ মারা গেল, বাসে আগুন দেওয়া হলো, সেটা নিয়ে আপনারা দাবি করছেন সরকারের পক্ষ থেকে করানো হচ্ছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি যা বলতে চাই যে এই যে যারা মারা গেছে তাদের স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠাটা তো স্বাভাবিক। এখন আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, ক্ষুব্ধ স্বজনরা বেগম জিয়ার উপর হামলা করেছে, এটা কি খুব অস্বাভাবিক কিনা, আপনার কি মনে হয়? আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই যে আপনারা এই 3 দিনের হামলা নিয়ে যতটা সোচ্চার দেখছি বিএনপিকে, এতগুলো মানুষ মারা গেল, বারবার বিএনপি বলেছে যে সরকার বাসে আগুন দিচ্ছে, কিন্তু এটা নিয়ে কোনো মামলা করার বা এটার কোনো তথ্য প্রমাণ উপাত্ত জনসাধারণের সামনে, সাংবাদিকদের সামনে উপস্থাপন করার কোনো উদ্যোগ আমরা দেখিনি। খুব একটা ভালো ইম্পর্টেন্ট কথা বলেছেন, তবে আমি ওই প্রসঙ্গটা আগে একটু শেষ করি। হ্যাঁ, তারপরে এই প্রসঙ্গটা এই প্রসঙ্গটা আমি আপনাকে বলছি। মানুষের মধ্যে ওই ভোট দেওয়ার একটা উৎসাহ উদ্দীপনা, আমি আজকে ধানমন্ডি এলাকাটায় গিয়েছিলাম, তো মানুষের মধ্যে যেরকম একটা উৎসাহ আছে ভোট দেওয়ার, আবার একটা সংজ্ঞা আছে যে আদৌ আমরা ভোট দিতে পারবো, মানে সংখ্যার মধ্যেও আছে, সংজ্ঞার মধ্যে। এবং এই সংজ্ঞাটার সৃষ্টি হয়েছে কিন্তু গত এই কয়েকদিনের ঘটনা প্রবাহকে নিয়ে, যেমন নির্বাচন কমিশনের কিছু নাটকীয় ভূমিকা নিয়ে, তারপরে এই যে আপনার সরকারি ছত্রছায়ায় যে সন্ত্রাসমূলক ঘটনাগুলো, এগুলো নিয়ে, এবং মন্ত্রী বা সাহেবদের বক্তব্য নিয়ে, এই সমস্ত নিয়ে মানুষের মধ্যে একটা সংজ্ঞা কাজ করছে। মানুষ ভোট দিতে চায়, কিন্তু তারা আজকে আমাকেই অনেকে প্রশ্ন করেছে, আচ্ছা আমরা ভোট দিতে পারবো তো, ভোট দিতে পারলে কোনো অসুবিধা নাই, এরকম একটা সংজ্ঞা কাজ করছে। এবং আমি বিশ্বাস করি যদি মানুষ ভোট দিতে পারে, আপনি যে প্রশ্নটা করেছেন ওই বিগত 3 মাসের জবাব সেখানে পেয়ে যাবেন। আমরা এর আগে সিটি কর্পোরেশন নির্বাচন যেগুলো হয়েছে, আমরা যদি গাজীপুর দেখি, খুলনা দেখি, বরিশাল দেখি, সবগুলোতে কিন্তু মানুষ সংখ্যাহীনভাবে ভোট দিয়েছে এবং এই সরকারের আমলে দিয়েছে, এবং কোনোটাতেই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিতেনি, এটাও ঠিক। তো এখন ওই নির্বাচনগুলোর থেকে এই নির্বাচনগুলো কিন্তু সরকারের কাছে একটু ডিফারেন্ট, বুঝতে হবে। দিস ইজ দি হার্ট অফ দি সিটি, হার্ট অফ দি কান্ট্রি। এই কান্ট্রির নির্বাচন নিয়ে আপনি যদি বাইরের ওই সিটি কর্পোরেশন নির্বাচনের সাথে তুলনা করেন তাহলে কিন্তু চলবে না। তাহলে তো এই সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন ওই সময় একই সাথে দিয়ে দিত, এটাকে সেপারেট করে নিত না। যাই হোক, সেই প্রসঙ্গ আমি নাই আসলাম। মামলা মোকদ্দমা তথ্য উপাত্ত উপস্থাপন কেন করা হয়নি সেটা ইন ডিউ কোর্স অফ টাইম। আর কতদিন সময় নেবেন আপনি? সময় দেবেন এই নির্বাচনের পরেই। দেখেন আপনি আগে দিতে পারলে তো আপনাদের জন্য ভালো হতো। আগে দেওয়ার কোনো স্কোপ নাই। এই কারণে আপনি লক্ষ্য করেছেন যে গত বাংলা মোটরের হামলার পরে আপনার বিএনপি পক্ষ থেকে মামলা করতে গিয়েছিল, তাদেরকে বলেছিল যে আপনারা এটা রেখে যান, আমরা একটু এক্সামিন করে দেখি। ইন দি মিন টাইম দে হ্যাভ ইনভাইটেড অ্যানাদার কেস ছাত্রলীগের পক্ষ থেকে। ওই মামলা আসার পরে দেন ওই মামলা ফার্স্টলি রেকর্ডেড, দেন সেকেন্ড টাইম রেকর্ড করেছে আপনার বিএনপির মামলা। অর্থাৎ যে মামলাটি আগে গেছে সেটা পরে গিয়েছে, আর যেটা পরে আসছে সেটা আগে গিয়েছে। যাই হোক, আপনি শোনেন, বাংলাদেশের অনেক ঘটনা সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। একটু অপেক্ষা করেন। না, অবশ্যই আমি যাচ্ছি হুমায়ুন ভাইকে, তার আগে একটু আপনাকে বলে যাই, যদি আমি যেটা মনে করি একজন সংবাদ মাধ্যম কর্মী হিসেবে, যে এই তথ্য উপাত্ত যদি বিএনপির কাছে থেকে থাকে এবং নির্বাচনের আগেই যদি সেটা তারা প্রকাশ করে, তাহলে নির্বাচনে জয় লাভের জন্য এটা তাদের সহায়ক হতো, এটা আমার স্বাভাবিক ইয়েতে মনে হয়। যাই হোক, আপনারা হয়তো সময় নিচ্ছেন। আমি ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে যাচ্ছি এই বিষয় নিয়ে, যে এই হামলার বিষয়ে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে, তাতেও বলা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা যে ছাত্রলীগ এতে হামলা করেছে। আর আপনাদের কথাও যদি ধরে নিই যে ক্ষুব্ধ মানুষ বেগম জিয়ার উপর হামলা করেছে, যেই কারণেই হামলা হোক, এটি আওয়ামী লীগের পক্ষে গিয়েছে কিনা, এটা নাকি বিপক্ষে গিয়েছে, কি মনে করেন আপনি এই হামলাটা? পক্ষে কথাটা আমি শেষে আসছি। কথাটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছেন ছাত্রলীগ করেছে, পর গণমাধ্যমে এসেছে। আমি ছাত্রলীগ আর যুবদল বা সাংগঠনিক যাই করুক, সেটা অন্য সংগঠন বা যুবদল বলেন, যা বলেন, আমি শুধু বলতে চাচ্ছি এটা, যে এখন যে অবস্থাটা দেশে, সেটা
গণমাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার কারণে যেভাবে প্রচার হয় কোনো কিছু গোপন থাকে না। তো এখানে দেখা যায় বিভিন্ন টেলিভিশনে আমরা দেখেছি, অনেক ছবি দেখেছি ইত্যাদি, এবং এইগুলি যদি বিশ্লেষণ করে, যার 2টি মামলা হয়েছে, আগে পিছের কথা পরেই আসলাম, 2টি মামলা হয়েছে, এবং এই মামলার সাথে কিন্তু যারা সরকারের গোয়েন্দা সংস্থা আছেন, যারা তদন্তকারী কর্মকর্তা আছেন থাকবেন, তারা এগুলি তথ্যবোধ কোনো যদি নাও দেন, তথ্য আমরা এটা মনে করি না, ওনারা তো বিএনপি তো সরকারকে বিশ্বাস করছে না, তারা থাকে কিন্তু দিতে পারেন। তারা তাদের মতো করে আমরা ওই গাড়িতে বসে ছবি তুলেছি, গাড়ির পাশে ছিলাম, তারা ছবি যদি তারা থাকতো দিতে পারেন, তার সেটাও দিতে হেল্প সাহায্য করতে পারেন। তারা মামলা করছে একটা, তারাও কিন্তু এভিডেন্স দিতে পারে। সেজন্য বলছে যদি সেখানে দেখা যায় তখন আইডেন্টিফাইড হবে যে তারা, আপনি যে কথা বলছেন বা গণমাধ্যমে 2-1টা কথা থেকে যেটা আসছে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের সম্পৃক্ত তখনই প্রমাণ হবে। হ্যাঁ, প্রমাণ হলে আপনারা কি করবেন? প্রমাণ হলে তাদের বিরুদ্ধে যে আইনগত যে ব্যবস্থা হবে। আপনি দেখেছেন বিগত দিনে ছাত্রলীগ, বহু ছাত্র, যুবলীগ, বহু ছাত্রলীগের মামলা হয়েছে, তাদের সাজা প্রদত্ত হয়েছে, যেটা কোনোদিন বিগত দিনে হয়নি। উই হ্যাভ নট গিভেন প্রোটেকশন টু এনিবডি, যে আইনটা অমান্য করেছে। আরেকটি কথা যেটা আমার বলা দরকার, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে বলছেন যে কনফাইন করে রাখা হয়েছে, এটা আমি মনে করি যে সত্য বলেননি, উনি ইচ্ছা করে বেরোননি, তবে তার প্রোটেকশনের জন্য প্রয়োজন ছিল, তখনকার যে সিচুয়েশন ছিল। আমি মনে করি সেটা হচ্ছে যে মামলাটা, যেটা আপনার জিআর ফ্রেজ মামলা, যে 2টো মামলা পরপর, সেই মামলাটা তথ্যপত্রে এমন অবস্থা, আমি যেটা আইনজীবী হিসেবে যেটা জানি বা দেখেছি, সেটা হচ্ছে যে ডকুমেন্টারি কাগজপত্রতে প্রমাণ হবে, কোনো মৌখিক সাক্ষী খুব একটা প্রয়োজন নয়, শুধু কাগজটা প্রমাণ করে। সেইটা মানে ফলাফল সম্বন্ধে সন্দেহান শঙ্কিত হয়েছে, তাদের মতো বিজ্ঞ আইনজীবীরা যারা সিনিয়র লয়ার আছেন, তারা বুদ্ধি দিয়েছে, তারা জানে যে মামলাটা কি হতে পারে, কেন এটা আমি যেটা মনে করি নিজের বইতে। সুতরাং তিনি কোর্টে যাননি, আর 70টা টেলিফোনে মাত্র 10টা দিন তিনি কোর্টে গিয়েছেন, এবং এই সিচুয়েশন সিকিউরিটির কথা বলে, এখন সিকিউরিটির কথা 2টা মানে পরস্পর বিরোধী কথা, সিকিউরিটির জন্য তিনি কোর্টে যেতে পারেননি। আবার কিন্তু নির্বাচনে নেমেছেন, সিকিউরিটির কথা চিন্তা করেন, বলেন উনি আমার সিকিউরিটি লাগবে, যেটা সরকারের দেবার তার প্রোটেকশন যেটা করা হয়েছে। এবং আমি যেটা একটু আগে বললাম, এই যে ঘটনাগুলি যেটা হয়েছে, তার উপরে হামলা বলেন, তার গাড়ি পরে, এটা মামলা যখন হয়েছে, মামলার পরিণতি যেটা তথ্যপত্র বেরিয়ে আসে। জিয়া অরফানেজ মামলার প্রসঙ্গ আনলেন, আমরা জানি যে এই মামলায় হাজিরা দিতে বেগম জিয়া সরাসরি উপস্থিত হননি বলে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাকে জেনে সেই পরোয়ানাও কিন্তু কতদিন পরে পৌঁছবে, আগেও পৌঁছেছে কিনা আমাদের হাতে কোনো। সুতরাং আইন আদালতের উপর সরকারের, এটা হলে আমি বলি, কোর্ট একটা অর্ডার দেয়, আপনি জানেন, এবং আমাদের সুপ্রিম কোর্টের যেটা আছে, ইট ডিপেন্ডস, যেদিন কোর্ট অর্ডারটা ডিসপাসড হবে, অফিসিয়ালি যখন বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু তারা কি তাহলে এটা কি হলো, এটা একটা রহস্য আমাদের কাছে। কবে গেছে ওখান থেকে সেই তথ্য কিন্তু আমরা জানি না, আমিও জানি না যে কবে এটা কোর্ট থেকে বেরিয়েছে তথ্যটা, এবং তারা কবে পেয়েছেন, পাওয়ার পরে তারা যদি কারোর দায়িত্ব দেওয়া হয়েছে এই কাজ করার জন্য। মানে এই মামলার ক্ষেত্রে যেহেতু এমন হয়েছে, পরবর্তী মামলার ক্ষেত্রেও এরকম কোন রহস্যজনক ঘটনা ঘটবে কিনা, তারপর একটা সন্দেহের অবকাশ রাখে। জামিন দেওয়ার মধ্যে বাড়ি ফিরে গেছেন, কাজে ওই যে উনি যে বলছেন কনফাইন রাখা হচ্ছে, এটা ঠিক না, তার ইচ্ছা মতো যেখানে আবার সেদিন দেখলাম পল্টন অফিসে গেছেন, কাজে ওগুলি পল্টন অফিসে আবার তার আগে তালাও ছিল, সেটা আমরা দেখেছি। আমরা একটা বিরতি নিয়ে আসি, আরো একটা বিরতি, সাথেই থাকুন।